আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সারা পৃথিবীতে ফুটবলের মতো লাত খেতে খেতে এখন ট্রাম্প এসে পড়েছেন ভারতের পায়ে। এখন আমেরিকার কাছে প্রচুর তেল আছে, তেলের একেবারে ব্যারেল ব্যারেল নিয়ে এসেছিলেন মার্কো রুবিও তেল মারতে। বোঝাতে চেয়েছেন যে ভারত আর আমেরিকা কত গুরুত্বপূর্ণ বন্ধু এবং তাদের মধ্যে এত সখ্যতা পৃথিবীর আর কোনো দেশের সঙ্গে আমেরিকার নেই, এটাই বোঝাতে চেয়েছেন। কিন্তু কূটনৈতিক ভাষায় আমাদের ডক্টর জয়শঙ্কর বিদেশমন্ত্রী তিনি যা ডোজ দিয়েছেন তারপরেতে আর মোদিজির সঙ্গে বেশি মুখ খোলেননি। 5 মিনিটের মধ্যেই উনি মোদিজির সঙ্গে দেখা করে বেরিয়ে আসেন মার্কো রুবিও। মানে জয়শঙ্করজির যে কথা, আমি কাগজ পড়ে আমি স্ক্রিনেও আপনাদের দিয়ে দিচ্ছি, সেটা পড়লে আপনারা খুব মজা পাবেন। তা আমাদের কাগজে যেটা বেরিয়েছে, আমি তারপর আসবো কোয়াড ফোয়াড এই সমস্ত ব্যাপারে, তারপর আসবো ভারতের যুক্তিটা কি সেটাতেও আসবো। মানে খেলায় পড়লে বাঘও গাছে ওঠে। এখন দেখেছে ভারত ছাড়ার বন্ধুর জায়গা নেই, একমাত্র বাঁচাতে পারে ভারত। কারণ সবার সঙ্গে ভারতে ট্রেড এগ্রিমেন্ট হয়ে গিয়েছে, ভারতের সঙ্গে এখনো ট্রেড এগ্রিমেন্ট হয়নি। তিনি মন গলাতে এসেছিলেন এবং তেল মারতে এসেছিলেন। এবং কি বেরিয়েছে আমাদের কাগজে, এবার আমি পড়ে শোনাচ্ছি। হেডিং হয়েছে ট্রাম্প ফের মোদি ভক্ত, জয়শঙ্কর ভারত কথা। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভরবেগ আদৌ কমেনি। শীঘ্রই আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির শিলমোহর পড়বে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আজ হায়দ্রাবাদ হাউসে বৈঠকের পরে এই আশ্বাস দিলেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। ভারত কিন্তু বলেনি, একটা কথা পরিষ্কার বলে, বিদেশ সচিব মার্কো রুবিও বলেছে, আমরা দুর্দান্ত অগ্রগতি করেছি, আশা করছি এবার ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি গুটিয়ে নেওয়া যাবে, যা দু দেশের কাছেই টেকসই হবে এবং জাতীয় স্বার্থকে জোরদার করবে। এটা হচ্ছে মার্কো রুবিওর কথা, জয়শঙ্করজির কথা আমি পরে আপনাকে শোনাচ্ছি। অন্যদিকে আমেরিকার বিদেশ সচিবকে পাশে বসিয়ে আজ দ্ব্যর্থহীন ভাষায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকার তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা নিয়ে পরোক্ষে সরব হয়েছেন। তার কথায় নিজেদের দেশের জ্বালানি নিরাপত্তা অটুট রাখতে বিভিন্ন আন্তর্জাতিক উৎস থেকে তেল কিনবে ভারত। জয়শঙ্কর বলেন, আমেরিকার ট্রাম্প প্রশাসন তাদের আমেরিকা প্রথম নীতি এর সামনে আনতে যেমন কোনো দ্বিধা করে না, ঠিক সেরকমই আমাদের নীতি হলো ভারতই প্রথম। দুটি দেশই নিজেদের স্বার্থ নিয়ে চলে। এবার অনেক ক্ষেত্রে দু দেশের স্বার্থ একে অন্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে আমরা একসঙ্গে কাজ করতে পারি, মানে তেল সংক্রান্ত ব্যাপারে। তাই আমরা কৌশলগত অংশীদারিত্ব আমাদের রয়েছে। আবার এমন কিছু ক্ষেত্র রয়েছে যেখানে উভয়ের স্বার্থ মেলে না, এখানে কিন্তু পরোক্ষে বাংলাদেশের কথা আসছে। বাংলাদেশের নাম কিন্তু উচ্চারণ হয়নি। কেন উচ্চারণ হয়নি সেটাও আমি পরে বলছি। তখন পরিস্থিতিকে একটু শুনে মানিয়ে নিয়ে চলতে হয়। এরপরই তেল আমদানি প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি বিষয় এটাই বলার যে আমাদের বহু রকম উৎস রয়েছে, নির্ভরযোগ্য উৎস হচ্ছে, বৃহৎ উৎস রয়েছে এবং সস্তার উৎস রয়েছে। এর অনেক কিছুই আমেরিকা এবং বেশ কিছু রাষ্ট্রের সঙ্গে রপ্তানির ক্ষেত্রে মেরে আমরা তেল রপ্তানির ক্ষেত্রে উৎস বাড়াবো এবং আমদানি চালিয়েও যাব। মানে আমরা আমদানি করে সেটাকে রিফাইন করে আমরা রপ্তানি চালিয়ে যাব, কারোর কথা আমরা শুনবো না, পরিষ্কার বলে দিয়েছেন। দামের দিকটিও দেখতে হবে, কারণ দিনের শেষে 140 কোটি দেশবাসীর জ্বালানি যাতে সহজলভ্য এবং পকেটসই হয় তা দেখা জরুরি। বিদেশমন্ত্রী জানিয়েছেন, এই বিষয়গুলি নিয়ে ভারতের মতামত আজ আমেরিকাকে স্পষ্ট জানানো হয়েছে। বলা হয়েছে যে জ্বালানি বাজারকে সংকুচিত করলে তেলের দামে তা প্রভাব পড়বে।
এই বৈঠকের পরে রাতে আমেরিকার একটি অনুষ্ঠানে আচমকাই সে দেশের রাষ্ট্রদূত সার্জিও গোরে স্পিকার ফোনে কল করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভাবুন, তখন তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীকে ভালোবাসি, মোদি মহান। তারপরে তিনি যোগ করেন, ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কখনো এত ঘনিষ্ঠ ছিল না। আহা হা, কি কথা! ওদের মানে ব্যাকেটে ভারত সাহায্যের দরকার হলে ওরা জানে কাকে ফোন করতে হবে। এই লাইনটা যে বলেছে না, ওরা জানে যে ওদের সাহায্যের দরকার হলে ওরা জানে কাকে ফোন করতে হবে, অর্থাৎ ট্রাম্পকে ফোন করতে হবে, ওদের এখানেই ফোন করতে হবে। ট্রাম্প আরো বলেন, আমাদের অর্থনীতি এবং শেয়ার বাজার রেকর্ড মাপের, সেখান থেকে ভারত আবার যা কিছু চাইতে পারে। শেষে ফের মনে করিয়ে দিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর বিরাট ভক্ত। অর্থাৎ ট্রাম্প বলতে চাইছেন, যদি বাংলাদেশ বা অন্যান্য ক্ষেত্রে যদি কোনো ডিসিশন ভারত নেয় বা অন্য কোনো কিছু ভাবে, তাহলে পরে তার কাছেই যোগাযোগ করতে হবে, যার জন্য বাংলাদেশ নিয়ে আর কোনো রকম উচ্চবাচ্চাই করেনি। কারণ একবার যদি বাংলাদেশ নিয়ে উচ্চবাচ্চা করা হয়, তাহলে পরে ট্রাম্প এখন গলা ফাটাবেন, ড্রাম পেটানোর মতো পেটাবেন। যেমন 53 বার বা ট্রাম্প পিটিয়েছেন ভারত পাকিস্তান জিতেছে ভারত পাকিস্তান যুদ্ধে, ওইরকম উনি ড্রাম পেটাবেন। তাই বাংলাদেশের নিয়ে কোনো কথাই বলা হয়নি। বাংলাদেশ নিয়ে ভারত যা করছে একা একাই করবে, ওখানে ট্রাম্পের কোনো বক্তব্য ভারত শুনবে না। রুবিও আজ বারবার এটাই বোঝাতে তৎপর থেকেছেন যে ভারতের ক্ষেত্রে শুধু নয়, তাদের ইউরোপীয় শরিকদের সঙ্গেও বাণিজ্য সম্পর্কে কিভাবে সমস্যা তৈরি হয়েছে। মানে ভারত যে ইউরোপীয় ইউনিয়নগুলোর সঙ্গে যে চুক্তি করে নিয়েছে না, তাদের কি সমস্যা হয়েছে। তার কথায়, ভারত এক অতিকায় অর্থনীতি, আমরা অগ্রগণ্য বাণিজ্য শরিক, আমরা ভারতের সঙ্গে বহু ক্ষেত্রের বাণিজ্য করি। ফলে স্বাভাবিকভাবেই এই বিশালাকায় দেশের সঙ্গে বাণিজ্যের নতুন ভারসাম্য আনতে গেলে কিছু পার্থক্য তৈরি হবেই। তবে সুসংবাদ হলো, নতুন করে ভারসাম্য তৈরি করতে শেষ পর্যন্ত এখন এই ভরসা তৈরি হয়েছে যে গোটা বিশ্বের সঙ্গেই বাণিজ্য চুক্তির জায়গায় পৌঁছাতে পারছি। এটা আমাদের জন্য ভালো, আমাদের বাণিজ্য শরিকদের জন্যও ভালো। এরপরই তিনি জানিয়েছেন, বাণিজ্য শরিকদের সঙ্গে মধ্যে অবশ্যই রয়েছে ভারত, আমরা চুক্তির মুখে দাঁড়িয়ে রয়েছি। মানে নিজেই গাইছেন, নিজেই ঢাক বাজাচ্ছেন, উনি একাই বলছেন আমাদের বাণিজ্য চুক্তি হয়ে যাবে, আমরা বাণিজ্য চুক্তির মুখে রয়েছে। এবং ট্রাম্প তার ফোন তো ধরেন না, তিনি যেখানে উপস্থিত হবেন খবর পান, সেখানে মোদিজি যান না, ট্রাম্পের ফোনও ধরেন না, ট্রাম্পের সঙ্গে কোনো মেসেজের উত্তরও উনি দেন না। হ্যাঁ, একটা প্রাপ্তি স্বীকার একটা করে ছেড়ে দেন, ওটুকু ভদ্রতা ওটা করতে হয়, একটা প্রাপ্তি স্বীকার করে ছেড়ে দেন। এই যে ট্রাম্প বলেছেন না, যা কিছু করতে হবে আমি জানি, ওদেরকে আমাদের সঙ্গেই যোগাযোগ করতে হবে। অর্থাৎ ভারত বুঝে গিয়েছে বাংলাদেশ সম্পর্কে যা ভাবছে ভারত, সেটা যদি আমেরিকার নাকের ডগায় হয়ে যায়, তাহলে আমেরিকার নাক কাটা যাবে। আমেরিকার নাক তো দুনিয়ায় কাটা গেছে, ইরান যুদ্ধেতে আমেরিকার নাক কেটেছে, পাকিস্তানকে সাহায্য করার পরও পাকিস্তানের সমস্ত এয়ার ডিফেন্স সমস্ত নষ্ট করে দিয়ে, F-16 বিমান ধ্বংস করে দিয়ে ওখানে একটা নাক কেটেছে, ট্যারিফ নিয়ে সারা বিশ্বে নাক কেটেছে, এবং বাণিজ্য চুক্তি নিয়েও সারা বিশ্বে নাক কাটা গেছে। কারণ ভারত ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে এবং ব্রিটেন সহ অন্যান্য দেশগুলোর সঙ্গে সমস্ত বাণিজ্য চুক্তি করে ফেলেছে। একলা পড়ে রয়েছে ট্রাম্প, মানে আমেরিকার সঙ্গে যতই দাবি করা হোক না কেন, কোনো রকম হবে না। এই যে পুরো রিপোর্টটার মধ্যে আমি সারাংশটা বললাম, এখানে মোদিজির সঙ্গে তার যে বৈঠকের একটা লাইনও বেরোয়নি, বাংলাদেশ নিয়ে একটা লাইনও বেরোয়নি। অর্থাৎ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, বাংলাদেশ নিয়ে ভারতবর্ষ আমেরিকার সঙ্গে কোনো সমঝোতায় যাবে না। ভারত যা করবে নিজস্ব ক্ষমতায় করবে এবং নিজস্ব প্রয়োগ ক্ষমতা কাজে লাগিয়ে করবে। এখানে বাকি আমেরিকার দাদাগিরি চলবে না।
আপনি জাহাজ পাঠাবেন, যুদ্ধ জাহাজ পাঠাবেন, ভারত বসে বসে দেখবে? আসলে ভয়টা হচ্ছে আরআইসির ভয়। রাশিয়া ইন্ডিয়া চায় না, আরআইসির ভয়। আর উনি বারবার বলছেন কোয়াড। উনি কিন্তু মোদিকে ফোন করেননি, উনি স্পিকার ফোনে জয়শঙ্করকে শোনাচ্ছেন, মোদি আমার ভালো বন্ধু। মোদিকে ফোন কর না, আপনি মোদিকে ফোন করুন। সে ক্ষমতা নেই, কারণ জানেন অপমানিত হবেন, মোদিজি ফোনও তুলবেন না, এতটাই ক্ষেপে আছেন। কারণ আমেরিকা যতই বন্ধুত্ব দেখাক, চীনকে আমরা শত্রু হিসেবে চিনি, কিন্তু আমেরিকা আরো তার থেকে ভয়ঙ্কর। আমেরিকা যার বন্ধু তার শত্রুর অভাব নেই। চিহ্নিত শত্রুর থেকে অচিহ্নিত শত্রু, মানে বন্ধু সাজে যে শত্রু আছে, সে কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর হয়। ফলে আমেরিকার কাছ থেকে দাগা খাওয়ার পর মোদিজি বুঝে গিয়েছেন আমেরিকা তার খোলস ছেড়ে কোনোদিনও বেরোবে না, আমেরিকা তার কাজকর্ম করে যাবে। এবং এখানে ওই যে সার্জিও গোর যিনি গেছিলেন আমাদের মিশনারিজ অফ চ্যারিটিতে, ওখানে সম্ভবত কথাবার্তা হয়েছে যে আমরা আর ওই আপনার ওখানে গিয়ে আর খ্রিস্টান প্রচার করতে হবে না, কারণ ওখানে সম্ভবত আমরা কোনো খ্রিস্টান স্টেট আমরা বানাতে পারছি না, কারণ চীন এবং ভারত ওই জায়গা দেবে না। কারণ মায়ানমারের একটা সীমান্ত নিতে হবে, ভারতের একটা নিতে হবে, বাংলাদেশের একটা নিতে হবে। ভারতেরটা এবং বাংলাদেশেরটা ভারত দেবেই না, আংলি মারবেই। আর চীনের বহু প্রজেক্ট রয়েছে ওখানে, চীন তো হাত পা তুলে রয়েছে আমেরিকার পেছনে বাঁশ দেওয়ার জন্য। এই যে ওয়াশিংটন থেকে উনি উড়ে গেলেন বেজিং, উড়ে গিয়ে উনি প্রাপ্তি কি হলো? আমি বলেছিলাম না উনি জিরো পাবেন, জিরো, একটা বিগ জিরো হয়েছে। কোনো দেখেছেন আপনারা এই একটা হয়েছে, মানে একটা ফল বেরিয়েছে। ঠিক আছে, রেয়ার আর্থ মিনারেল আমি নিলাম, তোমাকে এই ইরানের ক্ষেত্রে ছাড় দিলাম, ঠিক আছে, আমরা কোয়াডের মধ্যে তোমায় নিয়ে নিচ্ছি। কোয়াড মানে কি? কোয়াড মানে হচ্ছে আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান। তা অস্ট্রেলিয়াকে আপনি পদে মাছ দিয়ে রেখে দিয়েছেন, জাপানের প্রধানমন্ত্রীকে আপনি হোয়াইট হাউসে ডেকে তাকে একেবারে অপমান করেছেন, ভারতের সঙ্গে শত্রুতা করেছেন, আর চীন তো আপনার বরাবরই শত্রু, সুতরাং কোয়াড হবে কি করে? এই তো চারটে মেম্বার আপনাকে ভালো মতো চিনে গেছে, সুতরাং কোয়াড ফোয়াড কিছু হবে না। ওই জন্য কোয়াডের প্রসঙ্গ তোলাই হয়নি, কাগজে তো বেরোয়নি, কিন্তু আলোচনাটা হয়েছে কোয়াডের। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন না বলেছেন কাগজে এক ফোঁটা বেরোয়নি। 5 মিনিটের ওই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন আমার অন্যত্র মিটিং রয়েছে, আমি একটুখানি ব্যস্ত আছি, ব্যস্ত তাড়িয়ে দিয়েছেন। আমাদের যে কলকাতায় এলেন বিদেশ মন্ত্রী, মার্কিন বিদেশ মন্ত্রী, কলকাতার কটা লোক জানে বলুন তো? কলকাতার লোক জানেই না। মানে আমেরিকার অবস্থা এমন জায়গায় পৌঁছেছে ভারতবর্ষের সঙ্গে। আচ্ছা, এখান থেকে দিল্লি গিয়ে পৌঁছালেন, রিসিভ কে করলো? বিদেশ দপ্তরের একজন নিম্নতম সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কেউ একজন হবে। আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেতেন, গিয়ে তাকে আপ্যায়ন করতেন এয়ারপোর্টে। এখন যাচ্ছেন কে? বিদেশ দপ্তরের একজন ডেপুটি সেক্রেটারি বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কেউ একজন গিয়ে তাকে ফুলের তোড়া দিয়ে নিয়ে আসছেন। এই তো হলো আমেরিকার বর্তমান অবস্থা। ভারতের কাছে কেন, বিশ্বের কাছে আমেরিকার অবস্থান খুব খারাপ। এই যে ভারতে মার্কো রুবিও এলেন এবং বিফল হয়ে ফিরে যাচ্ছেন, তিনি তার কথা বলেছেন। জয়শঙ্কর যে কিন্তু একটাও কথা বলেনি। জয়শঙ্কর পরিষ্কার বলেছেন আমাদের তেল দরকার, আমরা তেল কিনবো বিভিন্ন উৎস থেকে এবং আমরা রপ্তানিও করব, তোমাদের যদি কিছু করার থাকে তোমরা করে নাও। তার পাল্টা উত্তর কিছু নেই। স্পিকার ফোনে শোনানোর কি দরকার জয়শঙ্করজিকে? ট্রাম্প আমার খুব ভালো বন্ধু, মাই গ্রেট ফ্রেন্ড, বলার কি দরকার? আসলে তৈলমর্দন চলছে, তৈলমর্দন, তার মধ্যেই আবার হুঙ্কার।
যে কোনো কিছু করতে হলে ওরা জানে যে কাকে ফোন করতে হবে, তার মানে আমি সেরা, সেটা কিন্তু উনি বকলভাবে বুঝিয়ে দিচ্ছেন। অদ্ভুত লোক এই ট্রাম্প। মিড টার্ম ইলেকশনে হার তো নিশ্চিত। এখন তার জনপ্রিয়তার হার নেমে গেছে 29, আর মোদিজির হচ্ছে 87। চাঁদের সঙ্গে ওই পয়াকার দয়ের তুলনা আর কি। তো এই হচ্ছে বাংলাদেশের ব্যাপারে বিন্দু মাত্র আলোচনা হয়নি। ভারত ইচ্ছাও প্রকাশ করেনি, কারণ বাংলাদেশের ব্যাপারে যদি কথা বলা হয় তাহলে ট্রাম্পকে সুযোগ দেওয়া হবে, সেই সুযোগ ভারতবর্ষ দিতে রাজি নয়। ভারতবর্ষ যা করবে একলা করবে, এতদূর একলা এগিয়েছে, বাকি শেষটুকুও ভারতবর্ষ একলাই করবে। ট্রাম্পের ক্ষমতা হলে ট্রাম্প এখানে জাহাজ ভিড়িয়ে দেখাক এবং এখানে ট্রাম্পের সিআইএ এর লোকজনকে দিয়ে খাটিয়ে দেখাক। সবাই ভালো থাকবেন, সুস্থ। মাত্র 1 মাস আগে ভারত সম্পর্কে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 23 এপ্রিল ভারতকে তিনি নরকুণ্ড বলে মন্তব্য করেছিলেন। একসময় মোদীকে পরম বন্ধু মানা ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমে রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক, পরে বাণিজ্য শুল্ক ইস্যুতে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক এক জটিল এবং বড় ধরনের টানাপোড়েনের রূপ নেয়। কিন্তু ইরান যুদ্ধে বড় ধরনের ধরা খেয়ে চীন থেকে শূন্য হাতে ফিরে চীনকে দমানোর জন্য ট্রাম্পের শেষ ভরসা কোয়াডের যখন যায় অবস্থা, ঠিক তখনই মিস্টার আনপ্রেডিক্টেবল খ্যাত ট্রাম্প নিজেই 180 ডিগ্রি ঘুরে গেলেন। দিল্লির সঙ্গে ক্ষতিগ্রস্ত সম্পর্ক ঝালাই করতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠালেন ভারতে। নিজে টেলিফোনে ঘোষণা করলেন ভারত যা চাইবে তাই পাবে। ট্রাম্পের এমন ঘোষণার পর কূটনৈতিক মহলের বড় প্রশ্ন, ভারত যুক্তরাষ্ট্রের কাছে ঠিক কি কি চায়? বাণিজ্য, প্রতিরক্ষা, ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা, এসব শব্দগুলো দেশ দুটির কূটনীতিকদের মুখে প্রকাশ্যই শোনা যায়, কিন্তু যেগুলো শোনা যায় না কিংবা তারা প্রকাশ্যে বলেন না, সেগুলো নিয়ে চলে ট্র্যাক টু ডিপ্লোমেসি কিংবা ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি। দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র বলছে, জিনিসপত্র কেনা বেচা, রাশিয়া, চীন, ইরান ইস্যু, ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা, এসব দৃশ্যমান ও বহুল আলোচিত ইস্যুর বাইরেও যুক্তরাষ্ট্রের কাছে ভারতের আরো একটি বড় ইস্যু আছে। আবার ভারতেরও যুক্তরাষ্ট্রের কাছে একটি চাওয়া আছে, সেটি হলো মিয়ানমারের রেয়ার আর্থ। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে গত বছরের সেপ্টেম্বর থেকে বাংলাদেশের একটি ইস্যু নিয়ে দেশ দুটির মধ্যে সমঝোতা পুরোপুরি হয়নি। ইস্যুটি হলো বাংলাদেশের অভ্যন্তরে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও জঙ্গিবাদ ইস্যু, যেটাকে নিজেদের নিরাপত্তার জন্য এই মুহূর্তে অন্যতম বড় ইস্যু হিসেবে দেখছে ভারত। কূটনৈতিক একাধিক সূত্র বলছে, দক্ষিণ এশিয়াতে নিজেদের প্রভাব ভালোভাবে প্রতিষ্ঠার শর্তে পরিষ্কারভাবে বললে বাংলাদেশ ইস্যুতে ভারতের নীতির প্রতি মার্কিন সমর্থন থাকবে এবং ট্রাম্প প্রশাসন দিল্লিকে এই ব্যাপারে সাহায্য করবে, এমন থার্ড পার্টি লিভারেজ ডিপ্লোমেসিতে এক ধরনের সমঝোতা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে। দিল্লির কূটনীতিকরা মনে করেন, ভারত বাংলাদেশের সঙ্গে বিদ্যমান ইস্যুগুলো, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং বাংলাদেশ চীন সম্পর্কে বেশ কিছু নাটকীয় পরিবর্তন দেখা যেতে পারে। প্রশ্ন হলো, কেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ ইস্যুতেও ভারতের সাথে এক হয়ে যাচ্ছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বহু হেডলাইন হয়েছে, কিন্তু সেই বন্ধুত্বের সম্পর্কে গত 1.5 বছরে বহু চড়াই উতরাইও দেখা গেছে। আন্তর্জাতিক সম্পর্কের কূটনীতিতে কোনো স্থায়ী শত্রু বা স্থায়ী মিত্র থাকে না, কেবল স্থায়ী জাতীয় স্বার্থই শেষ কথা। সেটি স্পষ্ট হয়ে উঠেছিল যখন 2025 সালের মাঝামাঝি সময়ে ট্রাম্প প্রশাসন ভারতের উপর 25% পারস্পরিক শুল্ক এবং রাশিয়ার কাছ থেকে সস্তায় অপরিশোধিত তেল আমদানির দায়ে আরো 25% অতিরিক্ত শুল্ক সহ মোট 50% শুল্ক চাপিয়ে দিয়েছিল। এই অর্থনৈতিক সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যকার রাজনৈতিক বিশ্বাস ও দ্বিপাক্ষিক বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। মাঝখানে সেই উত্তপ্ত সম্পর্কের আগুনে বড় ঘি ঢেলেছিল 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যকার সংক্ষিপ্ত কিন্তু তীব্র সামরিক সংঘাতের পর ট্রাম্পের ভূমিকা নিয়ে দিল্লি যখন গভীর অসন্তোষ প্রকাশ করেছিল।
গত বছরের এপ্রিলে ভারত শাসিত কাশ্মীরের পাহেলগামে একটি ভয়াবহ হামলায় ২৬ জন হিন্দু পর্যটক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এরপর ৭ই মে ভারত পাকিস্তানের ভূখণ্ডে বিমান হামলা চালায় এবং দুই দেশই নিজেদের বিজয়ী দাবি করে যুদ্ধবিরতি ঘোষণা করে। এই যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে ডোনাল্ড ট্রাম্প নিজেকে জাহির করার চেষ্টা করলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা প্রকাশ্যে প্রত্যাখ্যান করেন এবং ট্রাম্পের ভূমিকাকে খাটো করে দেখান। বিপরীতে পাকিস্তান ট্রাম্পের প্রশংসা করে তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ারও দাবি তুলেছিল। কূটনৈতিক দূরত্ব আরও বেড়ে যায় যখন ২০২৫ সালের জুন মাসে ট্রাম্প হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে এক নজিরবিহীন মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানান এবং সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধানকে একসাথে হোয়াইট হাউসে অভ্যর্থনা জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের আচমকা পাকিস্তানমুখী নীতি এবং বেইজিং এর সাথে ট্রাম্পের সাম্প্রতিক উচ্চ প্রোফাইল বৈঠকের কারণে দিল্লি বেশ অস্বস্তিতে পড়েছিল। কিন্তু ২৪শে মে ভারত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর হেডলাইন পুরোপুরি পাল্টে গেছে। সেই হেডলাইন হলো, মোদীকে আবার বন্ধুর সম্বোধন করলেন ট্রাম্প। রবিবার দিল্লির ভারত মণ্ডপে আয়োজিত হয়েছিল আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক অনুষ্ঠান। ওই অনুষ্ঠানের মাঝেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ফোন করেন ট্রাম্প। টেলিফোনে ট্রাম্প কি বলছেন তা শোনানো হয় লাউড স্পিকারে। ট্রাম্প বলেন তিনি ভারতকে ভালোবাসেন, প্রধানমন্ত্রীকেও ভালোবাসেন। আরো বলেন মোদী মহান। শুধু তাই নয়, ট্রাম্প আরো বলেছেন ভারত যা চাইবে তাই পাবে। এরপর কূটনৈতিক ও আন্তর্জাতিক মহলে দুটি প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে। এক, হঠাৎ ট্রাম্প কেন এমন ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন? দুই, ভারত আসলে কি কি চায়? বিশেষ করে প্রকাশ্যে যেসব বিষয় নিয়ে কথা হচ্ছে তার আড়ালে কি এমন কোনো বিষয় আছে যেগুলো নিয়ে আলোচনা বা সমঝোতা হয়েছে? এই দুটি প্রশ্নের উত্তর জানতে একটু পিছনে ফিরে যেতে হবে। টাইমস অফ ইন্ডিয়া এবং দ্য টেলিগ্রাফের অনলাইনের খবরে বলা হয়েছে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একটি গোপন বৈঠক হয়েছিল। ব্লুমবার্গ এই খবরটি প্রথম প্রকাশ করেছিল। ওই বৈঠকে অজিত দোভাল ট্রাম্প প্রশাসনের অনমনীয় ও আক্রমণাত্মক শুল্ক নীতির বিরুদ্ধে ভারতের অনড় অবস্থান এবং বাংলাদেশ ইস্যুতে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টিতে ভারতের চাওয়া বলে তুলে ধরেছিলেন। যুক্তরাষ্ট্রের মাথায় তখন ছিল শুধু বাণিজ্য শুল্ক আর যে কোনো মূল্যে ভারতকে রাশিয়ার কাছ থেকে দূরে রাখা। আর ভারত তখন একসাথে লড়ছিল বাংলাদেশ ইস্যু আর মার্কিন শুল্ক নিয়ে। ২৪শে ৫ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশটির সাথে ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। দর্শক, দক্ষিণ এশিয়ায় ভারত চীনের সাথে পাল্লা দিয়ে যে ভূর রাজনীতি করত তাতে বড় রকমের ছেদ পড়ে। বিশেষ করে ভারতের চিরশত্রু পাকিস্তানের প্রভাব বাড়ে বাংলাদেশের উপর। অন্যদিকে বাংলাদেশের উপর ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের মিত্র বলে পরিচিত যুক্তরাষ্ট্রের প্রভাব সবচেয়ে বেশি বাড়ে ইউনূসের আমলে। ২০২৫ সালের মধ্যে ভারত, ওমান, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্য ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সাথে মাদার অফ অল ট্রিটি করে আমেরিকার বাণিজ্য শুল্ক ইস্যুটি খানিকটা সামাল দেয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশেও নির্বাচনের মাধ্যমে ভারত বিরোধী ইউনূস সরকার চলে যায়। নির্বাচনের আগেই বাংলাদেশ ইস্যু নিয়ে, বিশেষ করে দেশটিতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বৈঠক হয়েছিল, কিন্তু তখন যুক্তরাষ্ট্র ভারতের পক্ষে সায় দেয়নি। পরিষ্কারভাবে বললে রিফাইন্ড আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার পক্ষে ছিল যুক্তরাষ্ট্র প্রশাসন, কিন্তু ভারত ও আওয়ামী লীগ তাতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন হয়। প্রায় একই সময় ফেব্রুয়ারিতে মার্কিন, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়। হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে পড়ে এবং বিশ্ব বাজারে তেলের সরবরাহ ব্যাহত হয়ে দাম মারাত্মকভাবে বেড়ে যায়। এই সংকটের মুখে মার্কিন প্রশাসন বুঝতে পারে ভারতকে রাশিয়ার তেল কেনা থেকে পুরোপুরি বিরত রাখা সম্ভব নয়, কারণ তা বিশ্ব বাজারে জ্বালানি তেলের সংকটকে আরো তীব্র করবে। ফলে বাধ্য হয়ে মার্কিন সরকার ২০২৬ সালের ৬ মার্চ এবং পুনরায় ১৭ এপ্রিল ভারতকে রাশিয়ার তেল কেনার জন্য বিশেষ শুল্ক ছাড় মঞ্জুর করে। আর ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্য মিত্রদের কাছে কোণঠাসা হয়ে শেষ পর্যন্ত চীন সফরে যান ট্রাম্প। সেখানে গিয়ে বোয়িং বিমান বেচা ছাড়া আর তেমন কোনো সাফল্য না পেয়ে নিজের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠান দিল্লিতে। কারণ এর মধ্যে ভারতের সাথে সম্পর্কের দূরত্বের কারণে চীনকে ঠেকানোর জন্য আমেরিকা যে কোয়াড বানিয়েছিল সেটির মরণ ঘটতে চলেছে ভারতের অনীহার কারণে। কোয়াড অস্ত্রে শান দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অত্যন্ত বিশ্বস্ত ও কট্টর চীন বিরোধী হিসেবে পরিচিত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত ২৩শে মে থেকে ৪ দিনের সফরে আসেন ভারতে। তিনি একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
দিল্লিতে মার্কো রুবিও, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে অত্যন্ত সংবেদনশীল কিছু বৈঠক করেন। 24 মে হায়দ্রাবাদ হাউসে ডক্টর এস জয়শঙ্করের সাথে রুবিওর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের সামগ্রিক বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা হয়। বৈঠকটি বেশ লম্বা হওয়ার কারণে মাঝখানে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের ব্রিফ সেরে নেন। এরপর রুবিও লম্বা একটি বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, দুই দেশের নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে প্রধান আলোচ্য সূচি ছিল ভারতের পক্ষ থেকে দক্ষিণ এশিয়ায় তার আঞ্চলিক নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীন ঠেকাও বা ড্রাগন নীতির বাস্তবায়ন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই বৈঠকের কথা জানিয়ে লিখেছে, দুই দেশের দ্বিপাক্ষিক কম্প্রিহেন্সিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতিরক্ষা, নিরাপত্তা এবং কৌশলগত প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করার বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। দোভাল আর রুবিওর মধ্যে যে আলোচনা হয়েছে তার ভিত্তি হলো ট্রাস্ট, যার পুরো নাম হলো ট্রান্সফর্মিং দ্য রিলেশনশিপ ইউটিলাইজিং স্ট্র্যাটেজিক টেকনোলজি। এই ট্রাস্ট উদ্যোগটি মূলত 2025 সালের ফেব্রুয়ারিতে মোদির ওয়াশিংটন সফরের সময় ঘোষিত হয়েছিল। এই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে যৌথভাবে উন্নত সামরিক সরঞ্জাম উৎপাদন, গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে যৌথ টহল জোরদার করার বিষয়ে ঐকমত্য হয়েছে। দোভালের সাথে বৈঠকে কাউন্টার টেরোরিজম বা সন্ত্রাসবাদ দমন সহযোগিতার উপর বিশেষ জোর দেওয়া হয়। দোভাল পাকিস্তানের নাম উল্লেখ করে মার্কিন পক্ষকে জানান, সীমান্ত পারের সন্ত্রাসী নেটওয়ার্কগুলো এখনো অত্যন্ত সক্রিয়। এই প্রসঙ্গে আলোচনা হয়েছে বাংলাদেশ ও দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে। দর্শক, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন প্রভাবের কথা এখন ওপেন সিক্রেটের বিষয়। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি না থাকায় এবং পাকিস্তানপন্থীদের তৎপরতা বাড়ায় ভারতের আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। দিল্লির মতে, বাংলাদেশে একটি ভারসাম্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার জন্য কট্টরপন্থী দলগুলোর বিপরীতে আওয়ামী লীগ সহ অন্যান্য ধর্মনিরপেক্ষ শক্তিগুলোর টিকে থাকা খুবই দরকার। ভারত সফরে পাকিস্তান ইস্যুতে মার্কো রুবিও সরাসরি মন্তব্য করেছেন, বলেছেন অন্য কোনো দেশের সম্পর্কের ইস্যুতে ভারতের সাথে সম্পর্ক নির্ধারিত হবে না। আবার ভারতের চিকেন স্নেকের কাছে বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের বিনিয়োগ নিয়েও ভারতের উদ্বেগ আছে। অন্যদিকে ট্রাস্ট চুক্তির অধীনে যুক্তরাষ্ট্রের চাওয়া হলো মিয়ানমারের রেয়ার আর্থ ইস্যুতে ভারত যেন যুক্তরাষ্ট্রকে সাহায্য করে। এই চুক্তির একটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো ভবিষ্যৎ প্রযুক্তির জন্য প্রয়োজনীয় খনিজ সরবরাহ নিশ্চিত করা। দক্ষিণ এশীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামনের দিনগুলোর সবচেয়ে বড় মাথা ব্যথা হলো মিয়ানমারের রেয়ার আর্থ এলিমেন্ট, তার জন্য দরকার ভারতের সাহায্য। কূটনৈতিক সূত্রগুলো বলছে, কূটনৈতিক পরিভাষায় যখন দুই পরাশক্তি বা দেশ নিজেদের আনুষ্ঠানিক বৈঠকের মূল আলোচ্য সূচির বাইরে কোনো তৃতীয় দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আলোচনা করে, তখন একে ক্লোজ ডোর থার্ড পার্টি ডিসকাশন বলা হয়। তার মানে হলো আলোচনাটি অত্যন্ত উচ্চ পর্যায়ের এবং সংবেদনশীল হওয়ায় এর গোপনীয়তা কঠোরভাবে রক্ষা করা হচ্ছে। এটি হলো এক ধরনের স্ট্র্যাটেজিক কনভার্জেন্স বা কৌশলগত মিলন। সূত্রগুলো বলছে, গত বছরের সেপ্টেম্বর থেকে কৌশলগত ব্যাক চ্যানেল বোঝাপড়া তৈরির জন্য অজিত দোভাল চেষ্টা করে আসছেন। দিল্লিতে দোভাল ও রুবিওর বৈঠকের পর সেই চেষ্টা অনেকখানি সহজ হয়ে গেছে। এর সূত্র ধরে এখন শুরু হতে পারে থার্ড পার্টি লেভারেজ ডিপ্লোম্যাসি বা কূটনীতি, যেখানে মূল লক্ষ্য হলো ভারত তার নিজের ভূ রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য সরাসরি সংঘাত বা আলোচনায় না গিয়ে শক্তিশালী বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রভাবকে পর্দার আড়াল থেকে নিখুঁতভাবে ব্যবহার করবে। আর সেটি হলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন নতুন অনেক মেরুকরণ দেখা যাবে। আবার এই পরিস্থিতি এমন এক সময় তৈরি হয়েছে যে সময় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ইস্যুটি নিয়ে আলোচনা বেশ জমে উঠেছে। শেখ হাসিনা এরই মধ্যে একাধিক ভারতীয় পত্রিকায় ইমেল সাক্ষাৎকার দিয়ে ঘোষণা করেছেন তিনি বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান। ভারত বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সংবেদনশীল একটি ইস্যু হলো শেখ হাসিনার প্রত্যাবর্তন। ইউনূসের আমলে অন্তর্বর্তী সরকারও জানতো রাজনৈতিক কারণে ভারত শেখ হাসিনাকে এভাবে ফেরত দিবে না। যমুনা টেলিভিশনকে এক সাক্ষাৎকারে বিষয়টি স্বীকার করেছেন সে সময়কার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সূত্রগুলো বলছে, দোভাল ও রুবিওর আলোচনার সূত্র ধরে যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশে থার্ড পার্টি লেভারেজ ডিপ্লোম্যাসি বা কূটনীতির বাস্তবায়ন ঘটাতে চায়, তাহলে শেখ হাসিনা ইস্যুতে নতুন করে ভাবতে হবে বাংলাদেশের ক্ষমতাসীন বিএনপি সরকারকে। এখন এ পর্যন্ত সবাই